নোটিশে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আমাদের আজকের মূল আলোচনাটি হলো ডাকসু সংক্রান্ত ব্যাপারে লেটেস্ট যে কিছু অভিযোগ এসছে ব্যালট পেপার ইত্যাদি বিষয়ে, সেটি সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করা, এবং সেটি আমরা লিখিত একটি বিবৃতির মাধ্যমে করব যাতে আপনাদের সুবিধা হয় রেকর্ড রাখতে। তো তার আগে আপনাদের সদয় দৃষ্টির জন্য আমরা কয়েকটা পর্যবেক্ষণ সাধারণ মাপে রাখতে চাই ডাকসুর এই নির্বাচন প্রসঙ্গে। এই নির্বাচনটি কেমন হয়েছে এ প্রশ্নের উত্তর আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে তিন শ্রেণীর অংশীজনরা ভালো বলতে পারবেন। প্রথমত আপনারা সাংবাদিকবৃন্দ, 9 মাস ধরে আপনারা আমাদের সাথে প্রস্তুতি পর্বে ছিলেন। প্রতিটি পর্বে অগ্রগতি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়েছি। আপনাদের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পরবর্তীতে শেষের 3 মাসে আমাদের যে রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশন, তাদের সাথে আপনাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বহু দফায় বৈঠক হয়েছে। এই নির্বাচন প্রস্তুতি পর্ব আপনারা পুরোপুরি দেখেছেন, এবং নির্বাচনের দিন আমি আবারও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি 7 শতাধিক সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারা পুরো প্রক্রিয়াটি সকাল 7:30টায় এই আমাদের ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি প্রক্রিয়াতে সাংবাদিকবৃন্দ অসাধারণ ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত যারা এই বিষয়ে ভালো বলতে পারবেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, যারা ব্যাপক হারে গভীর আগ্রহের সাথে আমাদের ডাকসু নির্বাচনের দিন অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে, যেখানে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, তারা যদি দেখতেন যে তাদের মতের প্রতিফলন এই নির্বাচনে হয়নি, নিশ্চয়ই তারা এই ব্যাপারে প্রতিবাদ করতেন। আমরা তাদের কাছ থেকে বড় ওভারওয়েলমিং মেজরিটি যদি বিবেচনা করি, তাদের কাছ থেকে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পেয়েছি, অভিনন্দন পেয়েছি যে তারা তাদের মতের প্রতিফলন দেখেছেন। তৃতীয় যারা ভালো বলতে পারবেন এই নির্বাচন সম্পর্কে, আমাদের সম্মানিত পর্যবেক্ষকবৃন্দ, বিভিন্ন দল, মত এবং মতাদর্শের ঢাকা এবং ঢাকার বাইরের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। ওই সময় মূলত নির্বাচনের দিন দুটো অভিযোগের কথা এসেছিল। একটি আমাদের অমর 21শে হেলথ হলকে কেন্দ্র করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং আরেকটি যেটি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটেস মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন, তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন। আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এরপরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এরকম অভিযোগ
আমরা সব মিলিয়ে 48টি পেয়েছি এবং যেগুলো কমন অভিযোগ তার উত্তর দিয়েছি বিবৃতি আকারে। আর 16টি অভিযোগ আমরা 69 ধারায় আমরা সুস্পষ্টভাবে ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিষ্পত্তি করেছি। এরপরেও আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে এই শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এ প্রচেষ্টা খড়কুটো ধরে ডুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। এটি আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত। কেন এটি দুঃখজনক এবং অনভিপ্রেত সেটি আমি 3টি বা 4টি উদাহরণ দিই। আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল, তার যে মত এবং ম্যান্ডেট, এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না। আমার যে পেশাজীবী মহল, যে সাংবাদিক ডাকসু কভার করতে যেয়ে মৃত্যুর করে ধরে পড়লেন, তার পেশাজীবী হিসেবে ডাকসুর কভার করার যে প্রতিফলন, এই ধরনের অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার, তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। আমাদের এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেদিকে আমরা সম্মান করি। এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি, প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি লিখিত আকারে দিয়েছি যাতে আপনার রেকর্ড করতে সহজ হয়। বিভিন্ন গণমাধ্যমে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি। ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে। রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি
সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে। আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না, যেহেতু আমাদের আইনগত বাধা আছে, কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন, যেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি, সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটি তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি। উক্ত সহযোগী ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,432টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। আমার মাই মিস্টেক, এটা একটু আমার পড়তে ভুল হয়েছে। 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়, এটি আপনাকে লিখিতভাবে দেওয়া হবে, সুতরাং রেকর্ড থাকবে। এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। তারা আরও জানায় যে তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয়, তারপর সুরক্ষা কোড আরোপ করে OMR মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বজিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়ায়, যেটি এখন আমরা বর্ণনা করলাম, চূড়ান্তভাবে 2,39,244টি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মোট ভোটার 39,874 এবং প্রতি ভোটারের জন্য 6টি করে ব্যালট। সেই হিসেবে 2,39,244টি ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি। মোট ভোট দিয়েছেন 29,821 জন ভোটার। মোট ব্যালট ব্যবহার হয়েছে 1,78,926টি। অবশিষ্ট ব্যালট 60,318। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকার বিষয়টি আবারও সামনে এসেছে। এই অনুরোধটি আগেও ছিল, আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম। আবার নতুন করে উপরোক্ত এই অভিযোগটির পরিপ্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনা এসেছে। এ বিষয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান, তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন। সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে, সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে
আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি। আপনাদের মনে আছে, আমি এই অংশটি যোগ করছি, যে প্রথম দিকে ভোটার তালিকার খসড়া তালিকা যখন আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে, তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল এবং 4 জন শিক্ষার্থী রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবি সহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপত্তি ছিল। সে অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারবো কিনা। কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে, আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে, এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে, আমি তাদের পরামর্শ নিম্নরূপ: কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। অর্থাৎ এখন আমরা সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা উভয়ই একটা নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে আমাদের আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। আমার এই অংশটুক নির্দিষ্ট অভিযোগের উত্তরে লিখিত যে বক্তব্য সেটি আমি বললাম, এবং আমি জানি যে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট কভার করার বিষয় আছে বেলা 12টায়। আমি সময়ের ব্যাপারে সচেতন আছি, তো সেই হিসাবে আমি শেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমাদের কারো প্রতি কোনো অনুযোগ নেই, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সমস্ত অংশীজনরা আমরা একসাথে হয়েছি। যেমন আপনি আমার হাত ধরেছেন, আমি আপনার হাত ধরেছি। যারা এই নির্বাচনের জিতেছেন এবং যারা নির্বাচনে বিজিত হয়েছেন, এ কথাটা আমি আগেও বলেছি, ডাকসু মতো একটি ছাত্রদের অধিকার ভিত্তিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনর্জীবিতকরণ, সক্রিয়করণে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের সে অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ডাকসু মূলত আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং এটি গণ অভ্যুত্থানের মৌলিক যেসব মূল্যবোধ, মানুষের অধিকার রক্ষা করা, মানুষের মত প্রকাশ করা এবং বৈষম্য নিরসনে গণতান্ত্রিক একটি প্ল্যাটফর্ম তৈরি করা, এই প্রত্যেকটি মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ বিধায় অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে একরকম গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সমস্ত অংশীজনদের বিশ্ববিদ্যালয়ের প্রতি যে মমতা, সেটি আমাদেরকে একসাথে হতে সাহায্য করবে। আমার বক্তব্য দূরে ছিল, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। জি 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 এটার উত্তরটা আপনি শুনলেন, আমাদের ভেন্ডরদের পরিষ্কার ব্যাখ্যা আছে। নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ভেন্ডর আমাদেরকে ওই সময় অবহিত করেননি। এটা তো আপনি লিখিত দেখলেন। আমরা যখন এই বিষয়ে অভিযোগ পেলাম, আমরা তাকে অফিসিয়ালি তলব করলাম এবং তাকে যখন কারণ দর্শিয়ে ব্যাখ্যা চাওয়া হলো, সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এই তথ্য এসেছে। প্রথমত আমরা তার ব্যাখ্যা অফিসিয়ালি রেকর্ড করেছি। পদ্ধতিগত পদ্ধতিতে তাকে
কারি প্রতিষ্ঠানদের বিষয়ে আমাদের প্রকিউরমেন্টের যে স্পেসিফিক রুলস আছে সেই ব্যাপারে আমরা পরামর্শ করব এবং তার বিচ্যুতির বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেব। জানাই নেই আপনাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে, আপনারা কি সবগুলো অভিযোগই মানে আমল নিয়ে নিষ্পত্তি করেছেন কিনা? এখন পর্যন্ত আমরা জানতে পারছি মানে বেশ কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন, আরো যে অভিযোগগুলো আছে সবগুলো ব্যাখ্যা দিবেন কিনা বা দেওয়া হয়ে গেছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একটু উল্লেখ করেছিলাম। আমাদের সব মিলিয়ে 48টি অভিযোগ এসেছিলেন। এই অভিযোগগুলো কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক, কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি, এবং কিছু ছিল আইনগত, যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে। ফলত আমরা আমাদের কারিগরি টিম, আমাদের সম্মানিত আইসিটির পরিচালক আমার সাথে আজকে আছেন, এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সাথে সম্পর্কিত, আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন। কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন, তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি। আর আমাদের ইনহাউস লয়ার যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার, জি তিনি আছেন আজকে আমাদের সাথে। তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি, অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের, চরিত্রের, আইনগত, কারিগরি, এনকোয়ারি সংক্রান্ত, তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে 48টি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক, কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক, এটা তারই অভিযোগ, তাকে উত্তর দেওয়া দরকার, এরকম অভিযোগ আমরা 69 ধারায় আমাদের গঠনতন্ত্রের 69 বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি। দাপ্তরিক পত্র ব্যক্তিকে টার্গেট করা। কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমলযোগ্য, কিন্তু অনেকে একই কথা বলেছেন, যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার, কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার, এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। জি, আমাদের মূলত এই তথ্যের গ্যাপ, যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে, পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে, এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে। কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি, তাতে আমাদের সুরক্ষার, নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটেনি। স্যার, আমার নাম সবুজ মাহমুদ, আমি একাত্তরে কাজ করি। স্যার, ব্যালটটি যেহেতু অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে বলে অভিযোগ আছে, সেখান থেকে যদি আমি 5টা ব্যালট 10টা ব্যালট চুরি করে পকেটে নিয়ে 400 কেন্দ্রে ভোট দিতে আমি কিভাবে ঠেকাবো? ধন্যবাদ, এটা একটা মূল্যবান প্রশ্ন আমাদের একাত্তরের সাংবাদিক মহোদয়। প্রথম কথা হচ্ছে, ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমি শুধু রিপিট করছি। প্রিস্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে, আমাদের সম্মানিত প্রফেসর একাডেমিক এসেছেন, কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই
তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। স্যার, আমি আমজাদ, আমি কালবেলায় কাজ করি। আমি প্রশ্ন দিয়ে আমার প্রধান নির্বাচন কমিশনার স্যারের কাছে করতে পারি, করতে পারি কিনা? জি, আপনি আমার মনে হয় যে আমাকে যদি আপনি মেহরবানি, আমরা সবাই একসাথে, আমাকে যদি আপনি বলেন তার মধ্যে যদি কিছু কিছু তথ্য যদি আমার সংশ্লিষ্ট সহযোগীদের প্রয়োজন হয়, আমরা অবশ্যই সেটি তাদের কাছে সহযোগিতা নিব। যখন এই ক্ষেত্রে ছাপানোর যে বিষয়টা সামনে আসছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হলো, সেখানে উল্লেখ করা হলো যে এরকম কোনো সুযোগে নেই। মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আরেকটু যাচাই করে তারপর বিজ্ঞপ্তি দিতে পারতো কিনা, বা কেন দেওয়া হয়েছে? আমি এই প্রশ্নটির উত্তর আপনাকে দেই, তারপর যদি আপনার মনে হয় যে আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসারও এর সাথে কিছু যোগ করতে চান, সেটি তিনি করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এই বিষয়ে আপনার সাথে আমার কোনো বিতর্ক নেই, আমি আপনার মতকে সম্মান করি। আমরা যেটা তখন বলেছিলাম, আমাদের 24শে সেপ্টেম্বরের যে অফিসিয়াল বিবৃতি, সেটা আপনার কাছে আছে, যেটি বলেছিলাম সেটা আমি অবিকল পড়ে শোনাচ্ছি। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। তার আগের লাইনটি হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে, অর্থাৎ মেশিন রিডেবিলিটি করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেন। আই রিপিট, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টেই বলেছি যে এই সুরক্ষা পর্বটির যে স্টেপগুলো, যেগুলো আপনি জানেন, আমরা একটু আগে বর্ণনা করলাম, সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিজেই করা হয়েছে। আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময় নীলক্ষেতের তথ্যটি সরবরাহকারী আমাদেরকে জানায়নি। তবে আপনি প্রশ্নটি করেছেন অত্যন্ত মূল্যবান, কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্তি হতে পারে। আমাকে অনেক বেশি ধন্যবাদ। জি জি, এগেইন অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন তুলেছেন। আমাদের অস্পষ্টতা যেন কোনোভাবে না থাকে, এটার জন্য আমি ডকুমেন্টেশনটা একটু পরিষ্কার করে নেই। আচ্ছা, প্রথমত আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআর এর সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি। আপনি নাম বলেছেন, আমি নাম বলতে পারছি না, আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না, কিন্তু আপনারা সবাই তার নাম জানেন আর দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম জানেন, সেটি ঠিক আছে। এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে ছিল, যেটা আপনি জানেন। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে, সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরো কিছু নতুন মেশিন যোগ করলাম, আরো 6টি নতুন মেশিন যোগ করলাম প্রথম 8টির সাথে। এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে, যেখানে আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ছিলেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে, একই কন্ট্রাক্ট, আইনের কোনো ব্যত্যয় নেই, এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হলো। আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি।
এটাই ছিল কাজ। স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার। স্যার আরেকটা প্রশ্ন যে একটু আমরা শুনি তারপরে যে সেটা হলো স্যার যে ভোট কাস্টিং নিয়ে অনেক বেশি নির্বাচনের পর থেকে প্রশ্ন উঠেছে, এটা এভাবে নির্বাচন কমিশন থেকে বলা হয়নি, এত ভোট কাস্টিং হয়েছে, মানে অফিসিয়ালি বলা হয়নি। এবং সর্বশেষ স্যার এই যে সবকিছু মিলে যে অসংগতি কিংবা এই ক্ষেত্রে যে বিষয়টা আসছে, সর্বশেষ আপনারা এই কত ভোট কাস্টিং হয়েছে এবং স্বাক্ষর কতটা, সবকিছু মিলিয়ে স্যার আপনারা বিষয়টা দেখেছেন কিনা? আমরা এই ফিগারটি, এটা আপনার অত্যন্ত মূল্যবান পয়েন্ট, এই ফিগারটি আমরা পরিষ্কার দিয়েছি। আচ্ছা, এবার একটু বলি, এটি আমার নির্বাচন কমিশনের আমার ওই সময়কার সহকর্মীরা যারা ছিলেন তাদের একজন হয়তো আরেকটু আপনাকে বিস্তারিত বলবেন। হল পর্যায়ে যে প্রাথমিক আমরা ফল ঘোষণা করেছিলাম, আমাদের মেশিন গণনার মাধ্যমে নিখুঁতভাবে হল পর্যায়ে যে ঘোষণা করা হয়েছিল সেটি আমাদের মূল ভিত্তি, তাতে কোনো ব্যত্যয় হয় না। হলের ফলাফলগুলো এখানে আসার পর এগ্রিগেট করতে যে কোনো কোনো ক্ষেত্রে তখনও আমাদের মেশিনের সফটওয়্যারগুলো এসে পৌঁছেনি, তথ্যগুলো এসে পৌঁছেনি, এক্সেলগুলো এসে পৌঁছেনি। ওই সময় ম্যানুয়ালি করতে যে দু একটা জায়গায় মানবিক ত্রুটিজনিত কারণে হয়েছে, দু একটা ভুল হয়েছে, সেটি সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত আপনাদেরকে বিবৃতি আকারে জানিয়েছি পরিষ্কার। আমরা নিশ্চিত করছি যে আমরা পুনর্নিরীক্ষণ করেছি আমাদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা, পুনর্নিরীক্ষণ করে নিশ্চিত হয়েছি যে কাস্ট ভোট এবং স্বাক্ষরযুক্ত ভোটার তালিকার কোন রকম অসঙ্গতি নেই, এবং সেই সংখ্যাটা হচ্ছে 29,880। ওনার শেষ ভোট প্রশ্ন। জি, আপনাদের এখানে ব্যবস্থাপনা কোনো না কোনো জায়গায় ত্রুটি ছিল, যার মানে ব্যালট পেপার কোথায় ছাপানো হচ্ছে সেটা আপনারা জানেন না। আপনারা এই দায়ভারটা নেবেন কিনা? ব্যালট পেপার কোথায় ছাপানো হচ্ছে সেটা জানেন না। জি, প্রথমত হচ্ছে আপনার যে মতামত, বিশ্লেষণ বা মূল্যায়ন, যে এটা দায়ভার কার উপর পড়বে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই। আপনি একজন পেশাজীবী সাংবাদিক, আপনি যদি দায়ভারের বিষয়টি যে কোনো কাউকে দিতে চান, সেটি দেওয়ার অধিকার আপনার আছে। আমাদের এই বিষয়ে ফ্যাক্টস হচ্ছে পরিষ্কার দুটো। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন, সেটি আমরা দেখব। এখন আমাদের যদি আপনি ইমপ্রুভমেন্টের পয়েন্ট অফ ভিউ বলেন, আরো কি ভালো করা যেত, আমি আপনার পুরোপুরি একমত, আরো ভালো করা যেত, আরো ভালো করার সুযোগ যদি থাকে সেটা করতে পারতাম। আমাদের তরফ থেকে সুরক্ষা পর্বে ন্যূনতম কোনো বিচ্যুতি হয়নি। সুরক্ষা পর্বে আমরা নিয়মিতভাবে মূল অফিসের সাথে যোগাযোগ রেখেছি। আমরা এই অফিস থেকে জিনিস বুঝে নিতে, যেটি বললাম, এই 5 বা 6 স্তরের প্রত্যেকটি পর্ব নিশ্চিত করেছি। আজকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যরা তো আছেন, আমার আইসিটি ডাইরেক্টর মহোদয় আমার সাথে আছেন, এরা উদয়স্ত পরিশ্রম করেছে। আমাদের দিক থেকে সুরক্ষার ব্যাপারে কোনো রকম বিচ্যুতি হয়নি। কিন্তু আপনি যেটি বলেছেন যে এটি যদি আমরা আরো ভালো করতে পারতাম কিনা, তার উত্তর হচ্ছে আরো ভালো করার চেষ্টা করতে পারতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত অল্প সময়ে আপনারা আমাদের নোটিশে এসেছেন, আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আপনি কভার করবেন। ধন্যবাদ, আপনাদের সহযোগিতা চাই।